বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। ২০০৯ সালের পর দেশের বাইরে দ্বিতীয়বার এমন কীর্তি গড়ল লাল সবুজের দল। ১৮৫ রানের জয়ের লক্ষ্যে পঞ্চম দিনে মধ্যাহ্ন বিরতির পর ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাকিব ২১ আর মুশফিক অপরাজিত ছিলেন ২২ রানে। প্রথম টেস্ট টাইগাররা জিতেছিল ১০ উইকেটে। এ যেন নতুন বাংলাদেশ। তারুণ্যের জোয়ারে নতুন সূর্য উঠেছিল লাল সবুজের দেশে। আর ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে সে পতাকায় উড়ল ইতিহাস লিখে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, যা হয়নি কখনো। সেই নতুন কীর্তি মিরাজ, লিটন, নাহিদ রানাদের হাত ধরে। ১৮৫ রানের লক্ষ্যটা টাইগাররা পঞ্চম দিনে স্পর্শ করল মধ্যাহ্ন বিরতির পরেই। দেশের বাইরে তৃতীয় সিরিজ আর দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। রশিদ লতিফ বলেছিলেন বৃষ্টি নাকি সিরিজটা বাঁচাতে পারে শান্তদের, অথচ পঞ্চম দিনে আকাশের কালো মেঘ উল্টো বন্ধু হতে এসেছিল পাকিস্তানের। সে মেঘ সরিয়ে সাদমানা জাকির শুরুর সময়টা সামলেছেন বেশ। তবে জাকির ৪০ রানে ফিরলে প্রথম উইকেটের পতন। আরেক ওপেনার সাদমানও একই পথে। তবে শঙ্কার মেঘকে বৃষ্টি হতে দেননি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের ৫০ জুটি। শান্ত যখন ৩৮ রানে ফিরলেন, জয় তখন হাতের নাগালে। উড়িয়ে মারতে গিয়ে মুমিনুল ফিরলেও বাকি পথটা সহজেই পাড়ি দেন দুই অভিজ্ঞ কান্ডারি মুশফিক আর সাকিব। ১০ উইকেটের প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয়টাও টাইগাররা জিতল ৬ উইকেটে। সাথে বাংলাদেশ হয়ে গেল দ্বিতীয় দল ইংল্যান্ডের পর যারা ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা দিল পাকিস্তানকে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সেই বিষয়ে প্রধান উপদেষ্টা জানান তা ঠিক করবে জনগণ। এদিকে পৃথক বৈঠকে শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। সকাল 10:30টায় ব্যবসায়ীদের ৬ জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা যান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান তারা বর্তমান সরকারকে সমর্থন করে। বলেন বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগের কথা তুলে ধরেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে, এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায়, আমাদের রেল ঠিক মতো চলবে, আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে, আমাদের ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে। পরে বিভিন্ন সংবাদপত্রের ২০ জন সম্পাদকের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে প্রধান উপদেষ্টা সম্পাদকদের সাথে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে। সংবিধান, নির্বাচন, স্থানীয় সরকার সহ বেশ কিছু খাতে সংস্কারের প্রস্তাব দেন সম্পাদক পরিষদ। গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় এবং বিগত সরকারের সময় সাংবাদিক নিপীড়নের যেসব কালাকানুন আইন আছে সেগুলো বাদ দিয়ে সংস্কারের সুপারিশ করেছেন সম্পাদকরা। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডেইলি স্টার সম্পাদক। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না। এই সরকার কতদিন থাকতে পারে সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এই সরকারের এজেন্ডা কি সেই অনুপাতে সময়। অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে, তারপরে কোনো রাজনৈতিক দল বলেছেন যৌক্তিক সময়। তো এগুলো তো একটু অস্পষ্ট। তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কি চায়। পরে প্রধান উপদেষ্টার পক্ষে প্রেস ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যে সুযোগ পেয়েছে তা কাজে লাগাতে হবে। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি, আপনারাই বলেন
তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। একজন যেমন একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দেশে একটি শক্তিশালী গণমাধ্যম দেখতে চায় যারা স্বাধীনভাবে কাজ করবে। কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে গ্রেপ্তার 57 বাংলাদেশিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মওকুফ করেছেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গেল 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় 57 প্রবাসী বাংলাদেশির। এর মধ্যে 3 জনকে দেয়া হয় যাবজ্জীবন, বাকি 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দাবি ওঠে এসব প্রবাসীকে মুক্তি দেয়ার। এবার আটক প্রবাসীদের শাস্তি মওকুফের নির্দেশ দিলেন আমিরাত সরকার। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নির্দেশ দেন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। মঙ্গলবার ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 57 জন যে বাংলাদেশি ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রোটেস্ট করেছিল, যাদেরকে পরবর্তীতে ইউএই ফেডারেল কোর্ট কনভিক্ট করে তাদেরকে পার্ডন করে দিয়েছেন। আমাদের দূতাবাসের সেই 22 জুলাই থেকে এই প্রসেসটার মধ্যে ছিল। আল্লাহর কাছে শুকর করা দরকার যে এবং এদেশের সরকারকে আপনারা যদি বলেন ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে এদেশের রাষ্ট্রপ্রধান এটা নর্মালি সাধারণভাবে এই ধরনের ঘটনা ঘটে না। এটি আমাদের প্রধান যিনি উপদেষ্টা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো হয়েছে। ঠিক আছে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে আরব আমিরাতের প্রেসিডেন্ট 57 বাংলাদেশির সাজা মওকুফ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইউএইর অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ শামসী 57 বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মানহানি সহ 5 মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে 2টো মামলা 15 আগস্ট জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির অভিযোগে করা, বাকি 3টি মানহানির। সিএমএম আদালতের বিচারক খালাসের আদেশ দেন। এদিকে নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর করা হয়েছে। মঙ্গলবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ভুয়া জন্মদিন পালন সহ মানহানির 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। পরে তিনি নিজেই গণমাধ্যমকে রায়ের তথ্য তুলে ধরেন। বলেন, 4 বছর আগে মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মৃত্যুবরণ করেছে। ভুয়া এসব মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন, সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। আমরা আজকে আদালতে বলেছিলাম, যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই, রাষ্ট্রপক্ষ 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে।
গত 6 আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তার বিরুদ্ধে করা আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া একাধিক মামলায় খালাস পেয়েছেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের যোগ সাজশে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দাবি করে এই ঘটনার পুনঃ তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি জানায়, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দিতে এবং দেশকে একটি ব্যর্থ ও নতজানু রাষ্ট্রে পরিণত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সুষ্ঠু বিচার নিশ্চিতে একটি স্বাধীন তদন্ত কমিশনের দাবিও জানায় বিএনপি। ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে দেশের ইতিহাসে নারকীয় এক হত্যাকাণ্ড, যেখানে বাহিনীটিতে কর্মরত ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শেষে সুষ্ঠু বিচারের দাবি জানায় দলটি। দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্যে এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ ও পাশের দেশের যোগ সাজশে এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত, এইভাবেই তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন, ডেকে শেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে সেই সময় তার নেতৃত্বে করা সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে ভোর থেকে প্রায় ২.৫ ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটু পানি, কোথাও কোমর সমান। ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। পানি জমে যাওয়ায় বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভোর থেকে অঝোরধারায় বৃষ্টি, রাজধানীর একাধিক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সকাল থেকেই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। পুরুল বিশ্বরোড থেকে শুরু হয়েছে একবারে পুরো মোয়াখালী পর্যন্ত এটা পুরো যান। অনেক ভোগান্তি, সকালবেলা কোমর থেকে পানি ভিজে দিয়ে আসছে, এখন ক্লাস হচ্ছে না, এখন স্কুল থেকে ফোন দিচ্ছে, এখন আনতে যাচ্ছে। সাইলেন্সারের ভিতরে পানি ঢুকে গেছিল, পানিটা বের করলাম। পানির জন্য তো গাড়ি তো ভালোভাবে চলতে পারে না, তার কারণে একটু জ্যাম লেগে যাচ্ছে। তবে মাত্রাতিক তো অতভাবে না, মোটামুটি ছিল আর কি। সকালে গ্রিন রোডে সিএনজি চালিত কয়েকটি অটোরিকশা পানিতে আটকে থাকতে দেখা যায়। কারওয়ান বাজারে রিকশার আসন পর্যন্ত পানি উঠতে দেখা গেছে। এছাড়া নগরের মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, মিরপুর ও মালিবাগ সহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। ফলে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছে তাদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। এই সামান্য বৃষ্টি হলে এখানে একবারে পানি স্তূপ হয়ে যায়, মানুষ এবং এই অত্র এলাকার লোকজন চলতে পারে। 15-20 মিনিট বৃষ্টি হইলে একেবারে কোমর পর্যন্ত পানি, আর পানি সহজে নামে না। রাজধানীতে স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে নগরবাসী। একটু বৃষ্টি নামলে পানি জমে থাকে, এগুলা একবার কাজ করছে, তারপরে যে কাজ যেভাবে করা উচিত ছিল সেভাবে আর কাজ করে নাই। পুরো রাস্তার ভিতরে কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যেটা আমাদের মনে হয় খুব দ্রুততা সহকারে এটা পরিশোধনের ব্যবস্থা করা উচিত। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত 80 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নতুনভাবে বৃষ্টি না হওয়ায় পূর্বাঞ্চলের বন্যা কবলিত এলাকার নদ নদীর পানি কমছে, যদিও পানি নামছে ধীর গতিতে। এতে দুর্ভোগ কমছে না দুর্গতদের। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেসব এলাকায় বিধ্বস্ত বাড়িঘর মেরামতে ব্যস্ত সময় কাটছে বাসিন্দাদের।
কুমিল্লার বুড়িচংয়ের বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। গ্রামে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে পানি নামলেও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বেশিরভাগ ঘরবাড়ি। গেল 21 আগস্ট রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় বুড়িচংয়ের বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান অনেকে। বন্যার পানি নেমে যাওয়ার পর এলাকায় ফিরে বিধ্বস্ত বসতঘর মেরামতে ব্যস্ত তারা। দরিদ্র পরিবারগুলো দুশ্চিন্তায় মেরামতের খরচ নিয়ে। এদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরদুয়ার অনেক ভেঙে গেছে। আমার এটাই শুধু ছিল ঘর, আর কোনো ঘর নাই থাকার মতন। আমরা যদি টাকাও যদি কিছু লোন দেয় ব্যাংকের থেকে, তবু আমরা একটা কিছু রাস্তা পাবো। পানির চাপ তো এখনো আছে। এখন বাঙ্গার মুখ যতক্ষণ বাঁধ না দিতে পারবো ততক্ষণ নদীর পানি আসতেই থাকবে। কুমিল্লার অন্যান্য উপজেলাগুলোতেও ধীর গতিতে নামছে বন্যার পানি। অনেক এলাকায় বাড়িঘর, রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় কমেনি ভোগান্তি। প্রায় 11 লাখ মানুষ এখনো পানিবন্দী। লক্ষ্মীপুরে খুব ধীর গতিতে নামছে বন্যার পানি। 5 উপজেলার 10 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে পারেনি বেশিরভাগ পরিবার। চরম ভোগান্তিতে দিন পার করছেন দুর্গতরা। যেসব জায়গা থেকে পানি সরেছে সেখানে স্পষ্ট হতে শুরু করেছে বন্যার ক্ষতচিহ্ন। পানি আর কত সহ্য করি, আইতে তো আইসান, যাইতে তো বহুত দেরি। বানগুলো কাটি দিতে তো আগে আগে ভালো। তো পানির কারণে মানুষের কর্ম করতে পারে না, ইনকাম করতে পারে না, খাওয়া দাওয়া অনেক জায়গা মিলা, কেউ ফাইতেছে না খানা। নোয়াখালীর 7 উপজেলা এখনো জলমগ্ন। 2.5 লাখ মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগবালাই। ফেনীতে বানের জলে ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও প্রত্যন্ত এলাকায় তা অপ্রতুল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে একটু লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি জেনে নিতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, পানি নামার গতি এত ধীর কেন? এই সংশ্লিষ্ট সবাই কি বলছেন? কারণ আসলে পানি নামার গতি ধীর হচ্ছে, যার কারণ হচ্ছে আমি যেখানে আছি বর্তমানে লক্ষ্মীপুর সদর উপজেলা পার্বতীনগর ইউনিয়নে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এখানে আমার কোমর পর্যন্ত পানি আছে, কোথাও হাঁটু পর্যন্ত পানি আছে, এইভাবে পানিগুলো চলতেছে। পানি নামার একমাত্র দীর্ঘতির কারণ হচ্ছে যে লক্ষ্মীপুর জেলার যে বর্তমানে খালগুলো রয়েছে, যে রহমতখালী খালটি রয়েছে, সেই খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করা আছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা দিয়ে যে পানি নামার রাস্তা রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে পানি কোনোভাবে নামা যাচ্ছে না। এই বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে চাইছি। তিনি আমাকে বলছেন যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সংগঠন যারা রয়েছেন তাদেরকে নিয়ে সমন্বয়ভাবে তিনি সেই কাজগুলো করবেন, কিন্তু এখন পর্যন্ত সেই রকম কোনো আমরা কার্যক্রম আমাদের চোখে পড়েনি। কেন তিনি আমাদেরকে আরেকটি যে বিষয় জানিয়েছেন জেলা প্রশাসক সাহেব, যে লক্ষ্মীপুর যে সদর উপজেলা সহ 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে খালগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত গতকালকে থেকে এখন পর্যন্ত আমরা তাদের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না, যার কারণে মানুষ কিন্তু এক ধরনের পানিবন্দী হয়ে আছে এবং মানুষের এই পানিগুলো কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে। এই বিষাক্ত হওয়ার কারণে মানুষের রোগ বালাইগুলো দূর হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে একটি গড়গুলো দেখানোর চেষ্টা করি, এখানে যে গড়গুলো রয়েছে একটু দেখানোর চেষ্টা। মানুষগুলো কিন্তু দীর্ঘ আজকে 15 দিন যাওয়া গড়গুলোতে নেই, তারা তালাবদ্ধ করে ঘরগুলোতে চলে গেছেন। তবে তাদের জিনিসপত্রগুলো যারা আছেন সেইগুলো কিন্তু একবারে খাট থেকে আর খাটের উপর থেকে আরো ইয়ে দিয়ে তারা রেখেছেন, কারণ ওইখানে যেন তার জিনিসপত্রগুলো সেফ থাকেন। কিন্তু এই ঘরগুলো যেখানে রয়েছে, এই ঘরগুলো পানির থাকার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে অবস্থা পড়ে আছে, কারণ যে কোনো মুহূর্তে এই ঘরগুলো হেলে পড়তে পারেন, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা করতে পারেন। যদি এই অবস্থা পানিবন্দী মানুষগুলো থাকে লক্ষ্মীপুর জেলায়, তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ দিন দিন বাড়তেছে এবং বর্তমানে যে পানিগুলোর কারণে বর্তমানে মানুষের রোগ বাড়া বাড়তেছে, ডায়রিয়া এবং বিশুদ্ধ খাবার স্যালাইন এবং খাওয়ার পানি সবগুলো কিন্তু এখন সংকটে পড়ে যাচ্ছে। তো মানুষ চাচ্ছে যে তারা ত্রাণ চাচ্ছেন না, তারা চাচ্ছেন যে তাদের একটি কথায় তারা বলতেছেন যে তাদের যে ত্রাণ দরকার নেই, আমাদের দরকার হচ্ছে পানিগুলো দ্রুত যেন খাল থেকে নেমে যায়, খাল দিয়ে নেমে যায় এবং খালগুলো পরিষ্কার করে দিলে মানুষ যেন দ্রুত সেই পানি থেকে মুক্তি পাবে। না হয় কিন্তু লক্ষ্মীপুর মানুষের দুর্ভোগ কমবে না, বাড়তে থাকবে এবং বর্তমানে লক্ষ্মীপুর মানুষ খুবই দুর্ভোগ অবস্থা রয়েছেন এবং খুব কঠিন অবস্থা, যেটি আসলে বলা বাহুল্য আসলে। কিন্তু শাওন, আনিস, ধন্যবাদ আপনাকে।
দেশের 11 জেলায় বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন 71 জন। এছাড়া বন্যায় 50,24,202 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে ফেনীতে 28, কুমিল্লায় 19, চট্টগ্রামে 6, খাগড়াছড়িতে 1, নোয়াখালীতে 11, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1, কক্সবাজারে 3 এবং মৌলভীবাজারে 1 জন মারা গেছেন। বন্যায় মৃতদের মধ্যে পুরুষ 45, নারী 7, শিশু 19 জন। এছাড়া মৌলভীবাজারে এখনও নিখোঁজ 1 জন। দেশের 68টি উপজেলা বন্যা কবলিত, 504টি ইউনিয়ন পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও 5,82,155টি পরিবার পানিবন্দী। স্বাভাবিক হয়ে আসছে 6টি জেলার পরিস্থিতি। রাজশাহীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 4 জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গতরাতে পদ্মা নদীর চর খানপুর এলাকায় মরদেহগুলো ভেসে ওঠে। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাত 10টার দিকে ভেসে উঠলে প্রথমে মোহাম্মদ আলী ও রাজুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাত 2টার দিকে সবুজ ও ফারুকের মরদেহ একই জায়গায় পাওয়া যায়। সকালে জানাজা শেষে চর মাঝারদিয়া কবরস্থানে তাদের দাফন করা হয়। গত রোববার সন্ধ্যা 7টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হন তারা। উদ্ধার অভিযান চালালেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল উদ্ধার অভিযান স্থগিত করে। মধ্যরাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, অভিযানে গডফাদারদেরও আটক করা হবে। একই সময় মাদক নিয়ন্ত্রণেও যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনী অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাচ্ছি। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। পদত্যাগ করলেও নতুন কেউ দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকার হিসেবে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে আইনজীবী আহসানুল করিম বলেন, ফৌজদারি অপরাধে শিরিন শারমিনকে গ্রেপ্তারে আইনি কোনো বাধা নেই, এক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যায়। এর আগে পদত্যাগ করেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাবার পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পদত্যাগের প্রশ্ন নেই, কারণ তার আগেই তার পদ চলে গেছে। কিন্তু তিনি আইনের ফিকশন অনুযায়ী তিনি কন্টিনিউ করবেন এবং পরবর্তী পার্লামেন্ট যখন হবে সেই পার্লামেন্টের প্রথম সেশন তিনি প্রিসাইড করবেন। আর্টিকেল 54 অফ দ্য কনস্টিটিউশন বলে দেওয়া আছে, যদি রাষ্ট্রপতি যদি না থাকেন, যে কোনো কারণে না থাকেন, তবে ক্ষমতার স্পিকারের কাছে চলে যায়। আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালার করুণ বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমি। 8 বছর গুম থাকার পর মঙ্গলবার মুখ খুললেন তিনি। জানালেন, বহু বছর দেখেননি পৃথিবীর আলো, প্রতিটি মুহূর্ত কেটেছে ক্রস ফায়ারের আতঙ্কে। ছাত্র জনতার অভ্যুত্থান না ঘটলে তার হয়তো আর কোনোদিনই ফিরে আসা হতো না। তার পাশাপাশি স্ত্রী পরিবারকেও নির্যাতন করা হয়েছে বলে জানান সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল। চেয়েছেন সংবিধানের সংশোধন। সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমি গোপন বন্দিশালায় ছিলেন 8 বছর। প্রায় পুরোটা সময় কেটেছে চোখ বাঁধা অবস্থায়। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতি রাতেই দেখানো হতো ক্রস ফায়ারের ভয়, চলতো অমানবিক নির্যাতন। আমার হাত করা পড়েছে, আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে, আমার চোখের এখানে চোখ এত জোরে বাঁধতো, চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। আমি অনুরোধ করতাম, একটু ঢিলা করে বাঁধেন, একটু ঢিলা করে বাঁধেন। আমার চোখে মনি ব্যথা হচ্ছে, আমার নাককে চাপ পড়ছে, আমি শ্বাস নিতে পারছি না। আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার, চেঁচামেচি, আহাজারি, বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহ করতাম, আল্লাহ তুমি এই ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহনের শক্তি দাও, তাদের পরিবারের প্রতি রহম করো আল্লাহ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণের অনুভূতি জানাতে গিয়ে অশ্রু ধরে রাখতে পারেননি আজমি। বলেন, সর্বক্ষেত্রে অবিচার করা হয়েছে তার সঙ্গে। চোখ বেঁধে আমাকে নিজে গাড়িতে গিয়ে উঠিয়েছে,
মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে, তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পরিয়েছে, তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল। এখন আমি ফিরে এসে আরো যা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে, তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে, তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল। গোলাম আজমের এই সন্তান মনে করেন সীমান্ত হত্যা নিয়ে সরব থাকায় তার উপর ক্ষুব্ধ ছিল শেখ হাসিনা সরকার ও ভারত। সংবিধান সহ আরো বেশ কিছু ইস্যুতে নিজের মতামত জানান তিনি। 57 জন শহীদ বীর ভাইয়ের রক্তের বদলা চাই। কোরআনে আছে খুনের বদলা খুন। যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে, বাস্তবায়ন করেছে, এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। যা মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আমি খুনের বদলা খুন চাই। 2016 সালের 22 আগস্ট রাতে আজমিকে গুম করা হয় বলে জানিয়েছিল তার পরিবার। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে বেরিয়ে আসতে থাকেন গোপন বন্দিশালার ব্যক্তিরা। তাদেরই একজন আব্দুল্লাহিল আমান আজমি। ওনারা তদন্ত করে দেখেছেন, কি তদন্ত করেছেন না করেছেন এটা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল থেকে আউটডোর সেবা, রুটিন অপারেশন সহ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দুদিন বিরতির পর মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত হাসপাতালের আউটডোর সেবা দেওয়া হচ্ছে। তবে নিয়মিত অপারেশন সহ কিছু কার্যক্রম এখনও শুরু হয়নি। সরকারের কাছে চিকিৎসক, নার্স সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। চিকিৎসকদের উপর হামলার ঘটনার সূত্রপাত যেখান থেকে, সেই জরুরি বিভাগে মঙ্গলবার সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল ফটকে সেনাবাহিনীর সাজো আজান, ঢোকার মুখেও সেনা, বিজিবি, পুলিশের সতর্ক পাহারা। হাসপাতালের ভেতরেও নিরাপত্তা কড়া। চিকিৎসকরা রোগীদের সেবা দিচ্ছেন। সবকিছু ঠিক মতো নেই পাইছে, আল্লাহর রহমত। আমার রোগী অপারেশন হয়েছে আজকে, মাশাআল্লাহ ভালো। ওষুধ লেখা দিয়েছে, ওষুধ নিতে বলছে। সকাল 10টা থেকে রোগী দেখা শুরু হয় আউটডোরে। যেসব রোগীরা সোমবার সেবা পাননি তারা এসেছেন সেবা নিতে। ভিড়ও স্বাভাবিক। দুদিন বন্ধ থাকার পর আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি অনেক ডাক্তারও আসছে, প্লাস অনেক রোগীও আসছে। দুদিন আমরা অনেক হয়রানি ছিলাম। স্বাস্থ্যমন্ত্রী ওটাকে ইয়ে করছে, অনতি বিলম্বে উইথড্র করতে বলছে, তো উইথড্র হয়েছে মনে করে আশা নিয়ে আসছি আর কি। তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো সেবা পাইছি। ওইরকম বড় ডাক্তার আর পাইনি, কিন্তু জুনিয়র যে কনসালটেন্ট ওগুলো পাইছি। 11টার দিকে বহির্বিভাগ পরিদর্শনে আসেন হাসপাতাল পরিচালক। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করেন চিকিৎসকদের। অ্যাকচুয়ালি সেবার ক্ষেত্রে শুধু আমাদের রুটিন অপারেশন আর হচ্ছে আউটডোর, এই দুইটা সার্ভিস আমাদের বন্ধ ছিল। আমরা ইমার্জেন্সি অপারেশন কিন্তু চালু রেখেছি। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, অন্যান্য সকল সার্ভিস সব চালু আছে। এখন মূলত আমাদের আউটডোর সার্ভিস আর রুটিন অপারেশন এই দুটা কাজ বাকি ছিল, সেটা চালু হবে। মঙ্গলবার বহির্বিভাগ চালু হলেও এখনও হাসপাতালের সব সেবা পুরোদমে চালু হয়নি। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠন করা হোক। আমরা আশ্বস্ত এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে একটা জাস্ট ভিজিবল একটা অগ্রগতি আমরা দেখতে চাই এবং আমরা আগামীকালকে থেকেই পুরোপুরি সবকিছু স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে চাই। স্বাস্থ্য পুলিশ এটা আমাদের অধিদপ্তরেরও দাবি এবং অবশ্যই চিকিৎসকদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে পারি যে অধিদপ্তর থেকেও এই প্রস্তাবনা আমরা অবশ্যই মন্ত্রণালয় দিব। গত শনিবার ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় কর্মবিরতিতে ছিলেন চিকিৎসকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি চুক্তির অনিয়মগুলো খতিয়ে দেখবে শ্বেতপত্র কমিটি, এমনটাই জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিকেলে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, একই সাথে খতিয়ে দেখা হবে শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং সেক্টর, মেগা প্রকল্প ও বিভিন্ন আর্থিক খাত। তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিভিন্ন দেশে অবস্থানরত বিশিষ্টজনদের কথা বলবে শ্বেতপত্র কমিটি। আরও বলেন, প্রয়োজন হলে এই শ্বেতপত্র নিয়ে সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করা হবে। জানান আগামী 2 মাসের মধ্যে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করেছেন এই সভায়। খাতওয়ারি বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে জ্বালানি খাত ইত্যাদি আলোচনার ভিতরে আছে। আবার কিছু প্রাতিষ্ঠানিক ব্যাপারও আছে, সেটা হলো ব্যাংকিং খাতের আলোচনা আছে, কর আহরণের ব্যাপার আছে, পাচারকৃত অর্থ মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে, দারিদ্র্য বিমোচন, আমাদের বৈষম্যের আলোচনা, সেগুলিও ভঙ্গুরতা, এগুলি নিয়েও আলোচনা হবে। সেই আলোচনাগুলো শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও হবে, এমনকি শুধু দেশের বাইরেও আমরা সেই আলোচনাগুলোকে নিয়ে যাচ্ছি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমএ চেয়ারম্যান ববি হাজ্জাজ আজ এই রিট দায়ের করেন। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে ববি হাজ্জাজ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন লোপাট করেছেন, অর্থাৎ $500 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা। তিনি জানান, অনুসন্ধানের জন্য দুদকের কাছে আবেদন জমা দিয়ে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন। ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মম নির্যাতনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদেশের সময় আদালত সেই নির্মম ঘটনায় দুঃখ প্রকাশ করেন। একই সাথে একটি কমিশন গঠনের আদেশ দেন আদালত। 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন আদেশ দেন আদালত। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। বাংলাদেশ ব্যাংকের সহায়তা পেলে ডিসেম্বরের মধ্যে ঘুরে দাঁড়াবে ন্যাশনাল ব্যাংক। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠকে কথা বলেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। জানান, খেলাপি ঋণ আদায়ে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে খেলাপি ঋণ পরিস্থিতি, ঋণ আদায় পরিকল্পনা, আটকে পড়া অর্থ আদায়, তারল্য সংকট, আমানত বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। মওকুফ করা সুদ আদায়ের বিষয়ে মতামত চাওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের। পরিস্থিতি উত্তরণে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন গভর্নর। বলেন, আমানতকারীদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানান, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতার আশ্বাস মিলেছে। আমরা ওভারঅল কথা বলছি, আমরা আমাদের সমস্যার কথা বলছি, আমরা কিভাবে সমাধান করব সেটা দিছি, এবং ওনারা আশ্বাস দিচ্ছে যে সব রকমের সাহায্য সহযোগিতা করা হবে, যাতে করে আমাদের ব্যাংকগুলো আবার পুনরায় পুরাপুরি বাণিজ্যিক কাজকর্ম শুরু করতে পারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। পরে দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় হারিস চৌধুরীর মেয়ে দাবি করেন তার বাবা নির্দোষ ছিলেন। আপনারা দোয়া করবেন তার যেন আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং তার ত্যাগটা যেন গ্রহণ করে নিন, তাকে যেন শহীদের দরজায় আল্লাহ অ্যাকসেপ্ট করে নিন, সেই মর্যাদা যেন আল্লাহ অ্যাকসেপ্ট করেন। তিনি একজন নেক বান্দা ছিলেন, তিনি মাসুল পলিটিক্স করতেন না, হি ওয়াজ অ্যান ইন্টেলেকচুয়াল, হি ওয়াজ এ গুড ম্যান। আজও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন আইনজীবীদের একাংশ। আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল অফিসে সুবিধাভোগীদের নিয়োগ বাতিলের দাবি জানান তারা। দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে ব্যানার নিয়ে অবস্থান করেন ক্ষুব্ধ আইনজীবীরা। তাদের দাবি, গত সরকারের আমলে সুবিধাভোগীদের এবারও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই নিয়োগ পেয়েছেন গুরুত্বপূর্ণ সব পদে। দ্রুত তাদের নিয়োগ বাতিল করে অপসারণের দাবি জানান আইনজীবীরা। পরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর প্রদক্ষিণ করেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় 70 বছর দণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা 1 আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কারামুক্ত হয়েছেন। 4 বছর কারাগারে থাকার পর বিকেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। তাকে স্বাগত জানাতে জড়ো হন হাজারো নেতাকর্মী। মুক্তির পর সাবেক এমপি হাবিবুল ইসলাম বলেন, মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাকে 70 বছরের কারাদণ্ড দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, যা নজিরবিহীন। এ সময় ছাত্র জনতার আন্দোলনে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ায় ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা করেন তিনি। এই ছিল আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।